আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী 1.2 এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব। চলো আমরা চলে যাই তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন। যে 21, 95, 2 অর্থাৎ 21,952 এবং 5,605 দুইটি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দ্বারা উপস্থাপন করো। যেহেতু ওরা পূর্ণবর্গ সংখ্যা হবে কি না এটা আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। একটা পদ্ধতি হলো, যেহেতু সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক 2 আছে, খেয়াল করে দেখো, যেহেতু সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক 2 আছে অর্থাৎ 2 আছে, সেহেতু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আমরা জানি কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক 2, 3, 2, 3, 7, 8 হলে সেটা কি সংখ্যা হয় না? সেটা বর্গ সংখ্যা হয় না। তার মানে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কি আছে? 2 আছে। ওকে, খ নম্বর প্রশ্ন বলা আছে, প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা জানি কোন সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সমস্ত অঙ্কগুলো করতে হয় মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা এই সংখ্যাটা ঠিক মৌলিক উৎপাদকগুলো বের করে নিলাম, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে তারপর 7 দ্বারা ভাগ করে মৌলিক উৎপাদক বের করে নিলাম। আর মৌলিক উৎপাদক বের করার সময় দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, এখানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেননা পূর্ণবর্গ সংখ্যা করতে গিয়ে দেখো, এখানে যদি আমি এটাকে যদি জোড়া জোড়া যদি প্রকাশ করতে চাই, তাহলে প্রথম দুইটা একটা জোড়া হবে, দ্বিতীয় দুইটা একটা জোড়া হবে, তৃতীয় দুইটা একটা জোড়া হবে, এবং প্রথম দুইটা যে 7 আছে এই দুইটার সাথে একটা জোড়া হবে। কিন্তু লাস্টে যেটা 7 আছে এটা কিন্তু জোড়াবিহীন 7, তাহলে এটার মধ্যে কিন্তু কোনো জোড়া হচ্ছে না। সো আমরা বলতে পারি কি, সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলেই কেবল আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তারপরে গ নম্বরে বলা হয়েছে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু যোগ করতে বলছে, তাই আমরা এই অঙ্কটা অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। দেখো, এটা আমরা আগের নিয়মটা শিখে আসছি। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এখানে বর্গমূল করা হয়েছে। সিম্পল, বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা চলে যাই তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে অনুশীলনীতে, সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। দেখো, এখানে তোমাদের বইয়ের 22 নম্বর অঙ্কটা সমাধান করা বাকি ছিল, সেটা আমরা সমাধান করে দিচ্ছি। তো প্রশ্ন বলা হয়েছে যে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ সংখ্যা দুটি বর্গের অন্তর কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই দুটো সংখ্যা অবশ্যই সবচেয়ে ছোট সংখ্যা হবে, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা হবে। যেমন ধরো 1 এবং 2, এই দুইটা হলো সবচেয়ে ছোট দুইটি ক্রমিক সংখ্যা। 1 এবং 2 হলো সবচেয়ে ছোট ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। আচ্ছা, কিন্তু আমাকে এমন দুটো ক্রমিক সংখ্যা বের করতে হবে যাদের বর্গের অন্তর, অর্থাৎ ওই দুইটার বর্গ করে যদি অন্তর করি বা বিয়োগ করি, তাই বিয়োগফলটা অবশ্যই কি একটি বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা চলো দেখি কিভাবে নির্ণয় করবো এটা আমরা। এখন যেহেতু আমরা ধরে নিলাম, যেহেতু আমরা সংখ্যাটা জানি না, তাই আমি ধরে নিলাম যে সংখ্যা দুটি একটি হলো ক, এটা হলো ক যোগ 1। তাহলে তাদের বর্গের অন্তর কত হবে? ক যোগ 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। তাহলে এটা কত? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি আমি এখানে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো যে এখানে এই ক স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো? 2ক যোগ 1 থাকলো। তাহলে এখানে ক এর মান 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে আমরা পাই। আচ্ছা, কর মান এখন আমরা কি করবো? এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ ইত্যাদি অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে অনেকগুলো সংখ্যা বসাতে হবে। আচ্ছা, আমরা ক এর মান 1, 2, 3, 4 বসিয়ে পাই। তাহলে ক এর মান যদি 1 হয় তাহলে সংখ্যাটা কত আসতেছে বলো তো? 2 গুণ 1 যোগ 1 বা 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। একইভাবে 2 বসালে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না, 3 বসালে পাচ্ছি না, কিন্তু 4 বসালে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। কেন? 9 হলে একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 4 বসালে 9 পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তাহলে বোঝা গেল যে প্রথম সংখ্যাটা হবে 4, তারপর সংখ্যাটা হবে কত? 4 যোগ 1 বা 5। তার সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি হবে? 4 ও 5। তার পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দেখো, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একজন কৃষক বাগান করার জন্য 995টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাই চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? আর বলছে খরচের টাকার সংখ্যা চারা গাছের সংখ্যা বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে ফাইন, চলো চলে যাই আমরা মূল অঙ্কে।
একটি চারা গাছের মূল্য 12 টাকা, সুতরাং 995 চারা গাছের মূল্য করতে হবে 995 গুণন 12 সমান 7140 টাকা। এটাই উত্তর হবে। আচ্ছা, খ নম্বরে বলা হয়েছে যে প্রত্যেক বাগান সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। যেহেতু বলছে কয়টি গাছ অবশিষ্ট থাকবে সমান সংখ্যক গাছ লাগানোর পর, অবশ্যই এটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটা সমাধান করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে সমাধান করতে গিয়ে দেখা যাচ্ছে কত 19 ভাগ শেষ থাকে, অর্থাৎ 19 অবশিষ্ট থাকে। তার মানে বোঝা গেল যে প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগানোর পর কয়টি 19টি গাছ অবশিষ্ট থাকে। তো উত্তর হবে কত 19টি, উত্তর হবে 19টি। আচ্ছা, গ নম্বরে বলা হয়েছে ক হতে পাই আমরা খরচ হয়েছে কত 7140 টাকা, আর চারা গাছের সংখ্যা কত 995 টাকা। এই দুটো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা বলতো 6545 টাকা। এই যে 6545 টাকা, এটার এখন আমরা কি করবো, এখানে বর্গমূল নির্ণয় করব। সো আমরা কিভাবে, আমরা আগে শিখে আসছি যে কিভাবে কোন সংখ্যাকে যোগ করলে বা বিয়োগ করলে কোন পদ্ধতি ব্যবহার করতে হয়। তাহলে দেখো, এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এত সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। সো তখন তার বর্গমূল হবে কত 80 যোগ 1 বা 81। তাহলে আমরা এখান থেকে পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেলাম কত 16। তার পরবর্তী অঙ্কটা দেখো, তার পরবর্তী অঙ্কটা অনেকটা একই রকম অঙ্ক। বলছে 384 এবং 2187 দুইটি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কেন তা উৎপাদকের সাহায্যে নির্ণয় করো। তো আমরা এখানে প্রথম সংখ্যাটি উৎপাদকের সাহায্যে নির্ণয় করে দেখলাম যেখানে 2 ও 3 কি জোড়াবিহীন, 2 এবং 3 কি জোড়াবিহীন, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। উত্তর সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। খ নম্বরে বলা হয়েছে সংখ্যাটির সাথে যদি পূর্ণবর্গ না হয়, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা জানি গুণ করলে যদি বলে তাহলে সেটা অবশ্যই কি করতে হবে, মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। তাহলে এখানে দেখা গেল যে এই সংখ্যাটা কি 3 জোড়াবিহীন পাচ্ছি আমরা এখানে, বর্গমূল করতে গিয়ে পেয়েছি 3 জোড়াবিহীন। তার মানে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং সেই পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা দেখো 3 দ্বারা গুণ করে আবার উত্তরে দেখে দেওয়া হয়েছে। এর পূর্ণবর্গ সংখ্যাটি হবে এটা। তাই সংখ্যাটি 3 দ্বারা গুণ করতে হবে এবং এটি পূর্ণবর্গ সংখ্যা হবে কত এতটা। আচ্ছা, গ নম্বরে বলা হয়েছে যে সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি যোগ করার যে নিয়মটা ছিল সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যে এত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এত সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে কি, তখন এর বর্গমূল হবে এত যোগ 147। সো এটা বুঝতে পেরেছো। ঠিক তার পরবর্তী সৃজনশীল প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, সেটা তোমরা একটু এক নজরে চোখ বুলিয়ে নাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।